আসসালামু আলাইকুম। আপনারা জেনে অবাক হবেন, সারা পৃথিবীতে প্রতিদিন 1 মিলিয়নের উপরে ফ্লাইট এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করে থাকে। আমরা জানি আকাশ ভ্রমণ পৃথিবীর সবথেকে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। অন্যান্য ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো মিডিয়াম পর্যায়ের হয়ে থাকে। বাস, ট্রেন, শিপ এদের ট্রান্সপোর্ট সিস্টেম যেমন মিডিয়াম পর্যায়ের, এসব ট্রান্সপোর্ট সিস্টেমে যেমন অনেক বেশি যানবাহন চলাচল করে থাকে, তেমনি এসব পদ্ধতিতে দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। বিমান দুর্ঘটনা খুবই কম হয়ে থাকে, বাট দুর্ঘটনাবশত কোনো বিমান যদি দুর্ঘটনার কবলে পড়ে, তার থেকে মারাত্মক আর কিছুই হতে পারে না। বিমান দুর্ঘটনা হয়ে থাকে সাধারণত পাইলটের কারণে, ব্যাড ওয়েদারের কারণে এবং ফুয়েল ফুরিয়ে গেলে। 1983 সালে ফুয়েল ফুরিয়ে যাওয়ার কারণে এয়ার কানাডার একটি ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে, বাট ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় পাইলটের কারণে তারা রক্ষা পেয়েছিল। আজকে এই ভিডিওতে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। 143 AE কানাডার একটি ফ্লাইট 1983 সালে টরন্টো থেকে এডমন্টন গিয়েছিল। সেখানে ফ্লাইটটির রেগুলার মেইনটেনেন্স চেক আপ করা হয়েছিল। 23 জুন 1983 সালে সকালে প্লেনটি এডমন্টন থেকে মন্ট্রিয়েল চলে আসে। ফ্লাইট কানাডার মন্ট্রিয়েলে পৌঁছানোর পরে ফ্লাইটের সকল মেম্বার তাদের নিজেদের ডিউটি এক্সচেঞ্জ করে ফেলে। এর ফলে এই প্লেনে এন্ট্রি হয় একজন নতুন পাইলট, ক্যাপ্টেন রবার্ট পেয়ারসন। তার ছিল 15,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে তাদের অভিজ্ঞতা ঘন্টাতে রেকর্ড করে থাকে। সেই সময়ে যে কোনো পাইলটের কাছেই থাকতো 15,000 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা। তার সাথে সহকারী হিসেবে এই প্লেন ওড়াতে আসে ফার্স্ট অফিসার মায়ার্স কোয়েন্টাল, যার ছিল কেবল মাত্র 7,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। 1983 সাল থেকেই কানাডা তাদের বিমানকে পুরাতন মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পেরিয়াল মেট্রিক সিস্টেমে আপগ্রেড করতে থাকে। এই আপগ্রেডিং প্রসেসই ছিল দুর্ঘটনার সবথেকে বড় একটি কারণ। কানাডার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সেই সময় 767 প্লেনে নতুন ইম্পেরিয়াল সিস্টেম ইনস্টল করা হয়েছিল। রিফুয়েলিং টিম ফ্লাইট নম্বর 143-তে 2,23,000 কেজি ফুয়েল লোড করার কথা ভুলে যায়। ফ্লাইট এয়ার কানাডা 143 এবং 767 প্লেনটি দেখতে একই রকম ছিল। বিমানটি নতুন হওয়ার ফলে রিফুয়েলিং টিমের মনে হয়েছিল যে এর মধ্যে পুরনো ইম্পেরিয়াল ইউনিট সিস্টেম ইনস্টল করা আছে। এর ফলে তারা 2,23,000 কেজির পরিবর্তে মাত্র 2,23,000 পাউন্ড ফুয়েল লোড করেছিল, যা প্রয়োজনের তুলনায় অনেক কম, প্রায় অর্ধেক ছিল। ফ্লাইট ক্রু বিমান টেক ওভার করার আগেই ফুয়েল লেভেল চেক না করেই রিফুয়েলিং সিস্টেমকে কনফার্ম করে দিয়েছিল। বিমানের পাইলট ফুয়েল লেভেল চেক না করেই বিমানকে টেক অফ করে নেয়। তারপর আকাশে 41,000 ফুটের বেশি উচ্চতায় ক্যাপ্টেন একটি সিগন্যাল দেখতে পান। সিগন্যালটি ছিল বাম পাশের ইঞ্জিনটি বন্ধ হয়ে যাওয়ার। তারা মন্ট্রিয়েল থেকে ফুয়েল ভরে এডমন্টন যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হওয়ার খবর পায় তখন প্লেন ছিল ম্যাপের মাঝামাঝি রাস্তায়। এর সবচাইতে কাছে ছিল ছোট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা সেখানে ল্যান্ড করতে পারবে, কিন্তু ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। তখন বিমানের অবস্থান ছিল মাটি থেকে 41,000 ফুট উপরে। বিমানের ইলেকট্রিসিটি সাধারণত ইঞ্জিনের টারবাইন থেকেই উৎপন্ন হয়। যেহেতু দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে, তাই টারবাইন আর আগের মতো ঘুরছে না, শুধুমাত্র
গতিশীল বায়ুর কারণেই ঘটছিল, যা পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট ছিল না। ক্যাপ্টেন ঠিক করেন প্লেনটি সুপার সিরিয়াসভাবে ল্যান্ড করাবেন, কিন্তু এখানে প্রবলেম হলো ইলেকট্রিসিটি না থাকার ফলে সকল ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেন কত উচ্চতায় আছে আর কত স্পিডে প্লেন নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে দেয়। ক্যাপ্টেন 400 কিলোমিটার/আওয়ার গতিতে প্লেনকে নিচের দিকে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে থাকে বিনা পাকেই তারা নিচে কিভাবে ল্যান্ড করতে পারবে। প্লেনে মজুদ করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আর এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম ডিস্টেন্স ক্যালকুলেট করার পর জানতে পারে প্লেন প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসছে আর খুব কম সময়ের মধ্যেই মাটি স্পর্শ করবে। তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ল তার পুরনো এয়ারফোর্স বেজে গেমলিয়ার কথা, যা সেই স্থানের পাশেই অবস্থান ছিল। ক্যাপ্টেন ভাবছিল সেখানে তারা পৌঁছাতে পারবে, কিন্তু তারা জানতো না যে তখন সেই বেসটি একটি রেস ট্র্যাকে পরিণত হয়েছে। প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বেরিয়ে যায়। যে কোনো উপায়ে ল্যান্ডিং করানোর জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি ছিল, কিন্তু এর রিস্ক নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় খোলা ছিল না। বিমানে ইলেকট্রিসিটি সাপ্লাই না থাকার কারণে কোনো শব্দ হচ্ছিল না, তাছাড়া আলোর অভাবে তাদের দেখতেও সমস্যা হচ্ছিল, যার ফলে নিচে অবস্থিত দর্শকও বুঝতে পারছিল না যে তাদের দিকে কী ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। যখন প্লেন মাটিতে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পুরো ফোর্স ও ব্রেক লাগিয়ে দেয়, ফলে নোজ হুইল ভেতরে ঢুকে যায় আর প্লেনের সামনের অংশ মাটিতে আঘাত করে আর অনেক বড় একটা বাউন্স দিয়ে দ্বিতীয়বার মাটিতে লেগে মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে অগ্রসর হতে থাকে। আর এই ঘর্ষণের ফলে প্লেনের স্পিড অনেক বেশি পরিমাণে কমে যায়। ক্যাপ্টেন পিছনের হুইলে কেবল ডান ব্রেক লাগিয়ে মেইন ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয়, যার কারণে প্লেনের মধ্যে আরেকটি অংশ মাটিতে স্পর্শ করে। এতে আরও বেশি ঘর্ষণ খেতে থাকে এবং প্লেনটি খুব তাড়াতাড়ি থেমে যায়। পাইলট এবং অফিসারের মারাত্মক ভুল হওয়ার পরেও বিমানকে সঠিকভাবে ল্যান্ডিং করানোর জন্য এই দুইজনকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপ অ্যাফিনের সম্মাননা দেওয়া হয়। আর সেই 767 ফ্লাইটটিকে কিছু মেনটেন্যান্স করার পরে এয়ার কানাডা হয়ে আরও কিছু বছর চালু রাখা হয়। 25 বছর পরে 2008 সালে এই প্লেনটি বন্ধ করে দেওয়া হয়। ওই প্লেনে থাকা প্রতিটি যাত্রীর কেউই ওই 17 মিনিটের ঘটনা ভুলতে পারে না। আল্লাহ আমাদের এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন, আমিন।